শুধু আমার উন্মাদনা পর্ব সংখ্যা 30। ম্যাম আসসালামু আলাইকুম। রাত 12টার সময় ফোনের মেসেঞ্জার থেকে এমন মেসেজ আসলো যারার ফোনে। সে মেসেঞ্জারের ভিতরে ঢুকে দেখলো আইডির নাম আরিয়ান শিকদার আয়ান। যারা আইডির প্রোফাইল চেক করলো, এটা নিশানের বন্ধু আয়ান। যারা দেখেই রেখে দিল, মেসেজের রিপ্লাই দিল না। আয়ান আবারও মেসেজ সেন্ড করলো, প্রোফাইল পিকে যে মেয়েটা আছে ওইটা আপনি তাই তো ম্যাম? বিশ্বাস করুন, আমার জীবনে আমি এত সুন্দর নারী কখনো দেখিনি। যারা এবার বেডে উঠে হেলাম দিয়ে বসলো। পাশে রাত্রি বসে অভির সাথে কথা বলছে। যারাকে উঠতে দেখে রাত্রি প্রশ্ন ছুটল, কি হয়েছে, উঠলি কেন? তোর দেবর আমার সাথে ঢঙ্গি ব্যবহার করতে আসছে, আমি ঢঙের দুইটা রং ঢেলে দেখিয়ে দিই। রাত্রি হেসে বলল, যা ইচ্ছা কর, আর হ্যাঁ তুইও কথা বল। এর মধ্যেই আবারও মেসেজ আসলো, আপনার বাসার ঠিকানাটা যদি দিতেন তাহলে আপনার জন্য সুন্দর কিছু শাড়ি আর গহনা পাঠাতাম। উফ, আপনাকে পড়লে একদম মিষ্টি পরীর মতো দেখাবে। যারা মেসেজগুলো পড়লো, পড়ে হাসি লাগছে তার খুব। মেসেজের রিপ্লাই দিল এবার, ওয়ালাইকুম আসসালাম। আপনি রিপ্লাই দিয়েছেন? ইস, কি যে খুশি লাগছে, মন তো চাচ্ছে চাঁদ থেকে ঝাঁপ দেই। সমস্যা নেই, দেন ঝাঁপ, গোটা জাহান্নাম দেখতে পাবেন। উস, এইভাবে বলতে নেই, আমি মরে গেলে আপনার কি হবে? আমার কি হবে মানে ভাইয়া, আপনি কি বোঝাতে চাইছেন? আরে মেয়ে ভাইয়া বলো না, বুকে ব্যথা লাগে। তবে কি ডাকবো? সাইয়া বলে ডাকতে পারো, মাইন্ড করবো না। সাইয়া বলে ডাকলে আমার কি লাভ হবে? সাইয়া বলে ডাকলে বিয়ে করে আমার বউ বানাবো, তোমাকে আমার বাড়িতে আনবো। সাহস আছে আমাকে তুলে আনার? কেন থাকবে না, 100% আছে। যাই হোক, সুন্দরী বউ তোমার নাম কি? উমা, আমি আপনাকে কখন বিয়ে করলাম যে বউ ডাকছেন? মনে মনে করে ফেলেছি সোনা। 500টাও কি করে নিলেন নাকি? তুমি বললে সেটাও করতে পারি। ও আচ্ছা, তোমার নাম কি বউ? যারা। বুকের ভেতরে ধুকপুকানির জ্বালা। ফ্ল্যাট তো ভালোই করছেন। সিরিয়াসলি তোমাকে আমার পছন্দ হয়েছে, চলো বিয়ে করি। তোমার বাড়ির ঠিকানাটা দাও, আমি এক্ষুনি আসছি, তুলে নিয়ে গিয়ে বিয়ে করে ফেলবো। সত্যিই দেব ঠিকানা? আবার জিগায়, দিয়ে দাও বউ, ইনবক্সে। আর মনের কথা বলা যায় না কি সামনাসামনি না হলে? বউ আসো, ডিপলি হাঁক দেব। ও আচ্ছা, তাই নাকি? হ্যাঁ, ঠিকানা দাও। আচ্ছা, আমার ভাইয়ের থেকে ঠিকানাটা নোট করে আনছি। বউ, ভাইকে কেন ডাকো? তুমি ঠিকানা জানো না? জানি, তবে তবে কি? ভাইয়া আসছে। আসলে আমার ভাইয়ের ভয়েসে ঠিকানা পাঠিয়ে দেব? না, তুমি পরে সুযোগ বুঝে দিও। আর এত রাতে তোমার ভাইয়া তোমার রুমে কি করছে? আসলে আমার ভাইয়া আমার জন্য পাত্র খুঁজছে, একটা ছেলে পেয়েছে, তাই আমাকে দেখাতে আনলো। তাহলে আমার কথা বলো তোমার ভাইয়াকে। বলছি। কি বললো? বলেছে ভাইয়া নাকি আপনাকে চেনে, আপনার নাকি 10টা গার্লফ্রেন্ড সাথে 3টা বউ আছে, সবগুলো পেতনির মতো দেখতে। আর আপনি নাকি বুড়িদেরও পিছন ছাড়েন না, ব্লা ব্লা ব্লা। কি? কে তোমার ভাই? আমার নামে মিথ্যে কথা বললো কে, তাড়াতাড়ি বলো। নাম বললে চিনতে পারবেন খুব ভালো করেই। আমার লক্ষ্মী বউ, বলো নামটা কি? তানভীর চৌধুরী নিশান। কোন নিশান? ইতালি থেকে 10 বছর পরে বাড়িতে আসা নিশান ভাইয়া। যারার এই রিপ্লাই শুনে আয়ানের বউ থেকে এক চান্সে আপু সম্বোধন করে বলল, আপু সরি, আমি বুঝতে পারিনি, ভুল হয়ে গিয়েছে। এইভাবে আরো কত কি বললাম। প্লিজ আপু, নিশানকে কিছুই বলবেন না, ও আমাকে জানে মেরে ফেলবে। প্লিজ আপু, আপনার পায়ে ধরছি। ও মা, বউ থেকে আপু ডাকেন কেন? আমি কি সাইয়ে ডাকবো? না না আপু, একদম না, আমার ভুল হয়ে গিয়েছে, জেনে বুঝে বাঘের গুহায় পা দিয়েছি, মাফ করুন। তবুও নিশানকে বলবেন না। ইস ভাইয়া, সো সরি, এইভাবে বলে না। আমি কি আমার সাইকে বিপদে ফেলতে পারি? তুমি যা চাইবে তাই দেবো বোন, তবুও তোমার ভাইকে বলো না। আমি এখনো বিয়ে করিনি, বউয়ের মুখ পর্যন্ত দেখিনি। বউয়ের মুখ দেখার আগে মরতে চাই না। যারা আর রিপ্লাই দিল না। তার হাসি লাগছে প্রচুর। সে নেট অফ করে ঘুমানোর প্রস্তুতি নিল। ভালোই লাগছে এখন জব্দ করতে পেরে। রাত্রিও মাত্র ঘুমিয়ে পড়ল। এদিকে আয়ান সরি বলে ইনবক্স ভর্তি করে দিচ্ছে।
সাথে বারণ করছে নিশানকে না বলতে। সুন্দর একটা ছবি আর অজানা মেয়ের আইডি দেখে একটু প্রেম জমাতে আসছিল। প্রেমের 12টা বাজিয়ে বাঘের গুহায় মুখ দিল। আহারে বেচারা। আধারে ঢাকা তিমির রাত কেটে ধরণীতে সূর্যের আগমন ঘটল। চৌধুরী ম্যানশনের কম বেশি সবাই উঠে পড়েছে। সময় সকাল 7:40। নিশান ব্যালকনিতে দাঁড়িয়ে ফোনে বিজনেস সম্পর্কে কথা বলছে। সিমি মাত্র ঘুম থেকে উঠে বসলো। শব্দ শুনে নিশান ভেতরে ঢুকলো কল কেটে দিয়ে। সিমির কাছে এসে সিমিকে প্রশ্ন করলো, কোনো সমস্যা হচ্ছে? সিমি মাথা নাড়ল দুই পাশে। নিশান সিমির হাত ধরলো, ওকে ধরে ওয়াশরুমের ভেতর ঢুকিয়ে দিয়ে বলল, ফ্রেশ হয়ে নে, আমি এখানেই দাঁড়িয়ে আছি। সিমি কিছু না বলেই ফ্রেশ হয়ে বাহিরে আসলো। বেডে বসতেই সিমি বলল, নিচে যাব। নিশান কিছু না বলে সিমিকে ভালোভাবে ধরে রুম থেকে বের হয়ে গেল। সিঁড়ির কাছে আসতেই এক পা করে ধীরে ধীরে নামতে লাগলো সিঁড়ি বেয়ে। সবাই ড্রয়িং রুমে বসেছিল। নিশান আর সিমির দিকে চোখ গেল। মুগ্ধ নয়নে তাকিয়ে আছে তাদের দিকে। নিশান সিমিকে নামিয়ে ড্রয়িং রুমের সোফায় বসিয়ে দিল। তারপর বসলো। রোজিনার উদ্দেশ্যে বলল, মেজো আম্মু, কি নাস্তা বানিয়েছ? রুটি আর ভাজি, নিয়ে এসো। রোজিনা চলে গেল। সবাই ওদের দিকে তাকিয়ে আছে। সিমির যেন এবার লজ্জা লাগছে বাপ চাচাদের সামনে কি করতে যাচ্ছে। রোজিনা প্লেটে করে 4টা রুটি আর ভাজি আনলো। নিশান হাত দিল। নিশান এক টুকরো রুটি ছিঁড়ে ভাজি নিয়ে সিমির মুখে ধরল। সবাই তাকিয়ে আছে এখনো। সিমির লজ্জায় মাটির নিচে লুকিয়ে যেতে ইচ্ছে করছে। কি করছে এই বিদেশি কুত্তা? ছি, কি লজ্জাকর পরিস্থিতি। নিশান ভুরু কুঁচকে বলল, মুখ খোল। আমি খাবো না এখন। আদেশ করছি না, জোর করে মুখ খোল। সিমি একটু কানিমুনি করে আবারও মুখ খুলল। সবার তাকানো দেখে নিশান এবার মুখ খুলল। এইভাবে তাকিয়ে থেকে লাভ নেই। খাবারটা আমার বউয়ের জন্য। যদি বেশি খেতে মন চায় তাহলে নিজেদের বউয়ের কাছ থেকে চেয়ে নিন। নিশানের কথা শুনে সবাই থতমত খেয়ে চোখ সরিয়ে নিল। সিমি মাথা নিচু করে আছে। নিশান একটু একটু ছিঁড়ে খাইয়ে দিতে লাগলো। এর মধ্যে জিহানকে বলল, ভালো মহিলার ডাক্তার কোন জায়গায় আছে খোঁজ নেই। একটু পরে ইস্যুকে নিয়ে যাব। নিশানের কথা শেষ হতেই তাজউদ্দিন প্রশ্ন ছুড়ল, কেন, ওর কি হয়েছে? সিমি মামুনির কি কোনো সমস্যা আছে? সিমি দুই পাশে মাথা নাড়িয়ে বলল, কিচ্ছু হয়নি বড় আব্বু। তাহলে ডাক্তারের কাছে কি করতে যাবে? জানি না আমি। নিশান ডাক্তারের কাছে কেন নিয়ে যাবি? ইচ্ছে হলো এই জন্য। কেউ আর কোনো কথা বলল না। জিহান ভালো একটা গাইনি ডাক্তারের সাথে কথা বলল। নিশান 2টা রুটি সিমিকে খাইয়ে দিল। আর খাওয়াতে গেলে বলল, আর জায়গা নেই। নিশান হাত ধুয়ে সিমিকে পানি দিল। এরপর আবারও সিমির হাত ধরে ধীরে ধীরে উপরে রুমে নিয়ে গেল। রুমে আসতেই সিমির বমি হতে লাগলো। ওয়াশরুমে ঢুকে গড়গড় করে বমি করে দিল। নিশান এসেই সিমির পিঠে হাত বুলিয়ে দিল। বমি শেষ হতেই মুখে পানি দিল। বসে থাক, নড়বি না একদম, আমি এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি বলেই ওয়াশরুমে ঢুকলো। বমিগুলো পানি ঢেলে পরিষ্কার করলো। নিজে ফ্রেশ হয়ে আসলো ফর্মাল ড্রেস পরে। আলমারি থেকে সিমির জন্য একটা কালো গ্রাউন বের করলো। সিমিকে দিয়ে বলল, জামা আজকেই লাস্ট পরে নে, এইবার থেকে বাইরে গেলে বোরকা পরবি, কিনে এনে দেব। সিমি জামা হাতে নিয়ে ওয়াশরুমের দিকে যেতে মাথা ঘুরে পড়ে যেতে নিলে নিশান ধরে ফেলল। আমি পরিয়ে দেই? না, আমি পরতে পারবো। তাহলে এখানেই পর, আমি ব্যালকনিতে আছি বলে সিমিকে রেখে সে ব্যালকনিতে চলে গেল। সিমি চোখ বন্ধ করলো। এরপর জামা পরে চুল আঁচড়িয়ে মাথায় কাপড় দিয়ে নিল। আমার হয়ে গিয়েছে। নিশান সিমিকে ধরে রুম থেকে বেরোলো। সিমি বলে উঠল, মাত্র 1-1.5 মাসের প্রেগনেন্ট আমি, এইভাবে ধরে থাকতে হবে না, আমি ঠিক আছি। বেশি বোঝার দরকার নেই, যেইভাবে ধরে আছি থাকতে দে। সিমিও আর কিছু বলল না। নিশান সিমিকে নিয়ে গাড়িতে উঠে বসলো। সিমিকে ফ্রন্ট সিটে বসিয়ে নিজের ড্রাইভিং সিটে বসলো। গাড়ি ধীরে ধীরে চলতে লাগলো। ডাক্তারের চেম্বার বেশি দূরত্ব না, 30 মিনিট মাত্র। নিশান গাড়ি চালাতে চালাতে সিমিকে বলল, সমস্যা হচ্ছে কোনো? নিশান আর কিছু বলল না। সিমি বলে উঠল, আপনি নাস্তা করবেন না? পরে। সিমি এবার ঠোঁট উল্টিয়ে বলল, আমার একটা জিনিস খেতে ইচ্ছে করছে। নিশান গাড়ি চালাতে চালাতে বলল,
কি সেটা? আইসক্রিম। নিশান সিমির দিকে রাগে চোখে তাকিয়ে বলল, কানের নিচে দেব দুইটা থাপ্পড়। শীতকালে আইসক্রিম খাবি? ঠান্ডা লাগবে না বেয়াদব মেয়ে? বকছেন কেন? বেবি খেতে চাইছে। বেবির ঠান্ডা লাগবে, সাথে বেবির মায়েরও। চুপচাপ বসে থাক, চিপস কিনে দেব? খাবো না আপনার চিপস, আপনি খান। আমি চিপস বানাই না, তাই আমার চিপস বলা বন্ধ কর। সিমি নিশানের মুখের দিকে তাকিয়ে মুখ ভাঙিয়ে জানালার দিকে তাকিয়ে রইল। কিছু সময় পরেই নিশান গাড়ি থামালো ডাক্তারের চেম্বারের সামনে। নিশান সিমিকে গাড়ি থেকে নামিয়ে ধরে ভেতরে ঢুকলো। ডাক্তার মিস অনুপমা শর্মা নিশানদের বসতে বলল। নিশান সিমিকে বসিয়ে নিজেও বসলো। ডাক্তার হাসি মুখে বলল, আপনার ওয়াইফ কয়দিনের প্রেগনেন্ট? ডাক্তার বলল 1 মাসের। আচ্ছা, আমি একটু চেক আপ করতাম। হ্যাঁ, অবশ্যই করেন। ডাক্তার সিমির কাছে আসলো, সিমিকে ভালোভাবে চেক আপ করলো। পেটে আলট্রাসাউন্ড করতে আলাদা রুমে নিয়ে গেল। সব কিছু শেষ করে আবারও সিমিকে চেয়ারে বসিয়ে দিল। ডাক্তার নিশানকে বলল, আপনার ওয়াইফ একদম সুস্থ আছে, কোনো সমস্যা নেই। আমি চেক আপ করেছি, রিপোর্ট আসুক, সেখানে বোঝা যাবে আপাতত কত মাসের প্রেগনেন্ট। নিশান কিছুই বলল না। 5 মিনিট পরেই রিপোর্ট আসলো। ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট এই রিপোর্ট দিয়ে গেল। ডাক্তার ভালোভাবে দেখে বলল, মোটামুটি সব ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর রোগী 2 মাসের প্রেগনেন্ট। বলেই রিপোর্টটা নিশানের হাতে দিল। নিশান আল্ট্রাসাউন্ড দেখলো, 2 মাসের বেবি, রক্তের দলা এখনো। নিশান তাকিয়ে আছে সেদিকে। সিমিও একটু উকি মারল। নিশান কিছু সময় পরে ডাক্তারকে বলল, কি সাবধানতা মেনে চলতে হবে? আর ও কিছু খেতে পারছে না, সকাল থেকে খাবার খেয়ে সাথে সাথে বমি করছে। ডাক্তার হেসে বলল, প্রথম 3 মাসের প্রেগনেন্সিতে এমন হয়ে থাকবে, চিন্তার কোনো কারণ নেই। আপাতত ওনাকে কোনো কাজ করতে দেবেন না, সবসময় রেস্টের মধ্যে রাখবেন। একটু ঘুরতে নিয়ে যাবেন, এতে করে মন ভালো থাকবে আর বেবিও সুস্থ থাকবে। এভাবে আরো অনেক কিছু নিয়ম বলে দিল। নিশান সব কিছু মনোযোগ দিয়ে শুনল। এরপর ডাক্তারের বিল পেমেন্ট করে সিমিকে নিয়ে বের হয়ে গেল। সিমি এত সময় চুপচাপ ছিল। এরপর নিশানকে বলল, দেখলেন ডাক্তার কি বলল? আমি যা যা খেতে চাইছি তাই দিতে বলেছে, এর জন্য আমাকে আইসক্রিম কিনে দিন। নিশান সিমিকে গাড়িতে বসিয়ে নিজেও ড্রাইভিং সিটে বসে স্টিয়ারিং ঘুরিয়ে বলল, ডাক্তার এটাও বলেছে এখন শীতকাল, বেবির মাম্মামের যেন ঠান্ডা না লাগে। দুর্বল। নিশান গম্ভীর কণ্ঠে বলল, মুখের ভাষা ঠিক কর ইস্যু। সিমি অসহায় কণ্ঠে বলল, কিনে দেন না একটা। সিমির এত আবদার। পরে নিশান বলল, বেশি খাওয়া যাবে না। সিমি খুশিতে লাফ দিয়ে বলল, একদম একটুখানি খাবো। নিশান নিঃশব্দে হাসলো। গাড়ি একটা দোকানের সামনে দাঁড় করালো। গাড়ি থেকে নেমেই একটা আইসক্রিম কিনে সিমিকে দিল। সিমি খুলেই খাওয়া শুরু করলো। নিশান আবারও গাড়ি চালাতে লাগলো। সিমি নিশানের মুখের সামনে এনে বলল, আপনিও খান। বেশি পিড়িতের দরকার নেই, তুই খা। সিমি আর কিছুই বলল না, মনের সুখে আইসক্রিম খেতে লাগলো। দুপুরের প্রখর তাপ কমে এসেছে ধীরে ধীরে। শীতের প্রভাব ভালোই পড়েছে শহর জুড়ে। কাঁপুনি ধরানো ঠান্ডা বাতাস বয়ে বেড়াচ্ছে। সময়টা তখন 3:24 কোঠায়। সিমি রুমে বসে রেস্ট নিচ্ছিল। এমতো সময় নিশান রুমে আসলো। আলমারি থেকে নিজের পোশাক বের করে ওয়াশরুমের দরজার কাছে গিয়ে সিমির উদ্দেশ্যে বলল, দ্রুত রেডি হয়ে নে। আর হ্যাঁ, যেই বোরকা কিনে এনেছি তার থেকে যে কোনো একটা পরবি। সিমি নিশানের কথা শুনে প্রশ্ন করলো, কোথায় যাব? বেশি প্রশ্ন না করে রেডি হ। বলেই নিশান ওয়াশরুমে ঢুকে গেল। সিমি বেড থেকে নামলো, হেঁটে সোফার কাছে গেল। সেখানে 10টা শপিং ব্যাগ রাখা, সবগুলো নিজের হাতে নিয়ে বেডে বসলো। সিমি শপিং ব্যাগগুলো খুলে বেডে রাখতো। এইগুলোতে বোরকা ছিল। সবগুলোর রং কালো, তবে ডিজাইন আলাদা আলাদা, সাথে হিজাবও আছে। সিমি সবগুলো দেখে অবাক হলো। বসে গুনতে লাগলো মোট কয়টা বোরখা। একটা একটা করে গুনে দেখলো পুরো 15টা বোরখা হিজাব সহ। সিমির চোখ খুব বড় বড় হয়ে গেল। সে বলে উঠল, আমি মানুষ একটা আর বোরখা 15টা? কিন্তু ওয়াশরুম থেকে কোনো জবাব আসলো না। সিমির চোখ গোল গোল করেই আবারও 3-4টা শপিং ব্যাগের দিকে গেল। সিমি দ্রুত চোখ সরিয়ে নিল। কে জানে ওই ব্যাগে আরো কত কি আছে। সিমি বোরখাগুলো থেকে বেছে একটা সিম্পল ডিজাইনের বোরখা আলাদাভাবে রাখলো। বাকিগুলো আবারও ব্যাগে ভরে সোফায় রেখে দিল। এর মধ্যে নিশান বের হয়ে আসলো।
সিমি কিছু না বলে ফ্রেশ হতে ওয়াশরুমে গেল। ফ্রেশ হয়ে এসে বোরখাটা পরে নিল। আয়নার সামনে দাঁড়িয়ে হিজাব বাঁধল, মুখে কালো মাস্ক, নিজেকে গুছিয়ে নিশানের পানে তাকালো। নিশান ফোনে স্ক্রল করছিল। সিমি বলে উঠল, আমার হয়ে গিয়েছে। নিশান ফোন রেখে সিমির দিকে তাকালো। শুধু চোখ জোড়া ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। খুব সুন্দর লাগছে এই বোরকাতে। নিশান মুগ্ধ নয়নে প্রিয়সীকে দেখে যাচ্ছে। এদিকে নিশানের এইভাবে তাকিয়ে থাকা দেখে সিমি বলে উঠল, খারাপ লাগছে দেখতে, কোথাও ঠিক করতে হবে কি? বলেই আয়নার কাছে যেতে লাগলো। নিশান এসে সিমির হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। আমাকে জানে মেরে ফেলতে চাস তুই? সিমি ঠোঁট উল্টিয়ে বলল, আমি আবার কি করলাম? নিশান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কিছুই করতে হবে না, চুপচাপ চল আমার সাথেই। বলেই সিমিকে সিঁড়ি বেয়ে নিচে নামলো নিয়ে। সালাউদ্দিন ওদের দেখে প্রশ্ন করলো, তোমরা কি কোথাও যাচ্ছ? সিমি পিছে ফিরে তাকালো। নিশান সিমিকে ওইভাবে নিয়ে যেতে যেতে বলল, এত প্রশ্ন করেন কেন? শ্বশুর আব্বা নিজের কাজ করেন। বলে সিমিকে নিয়ে বের হয়ে গেল বাড়ি থেকে। এদিকে সালাউদ্দিন বিড়বিড় করল, হতচ্ছাড়া ছেলে, যেহেতু শ্বশুর আব্বা মানিস, একটু তো সম্মান করতে পারিস। বলে নিউজ পড়ে মনোযোগী হলো। নিশান সিমিকে নিয়ে বাইরে আসতেই সিমিকে দাঁড় করিয়ে সে গ্যারেজে গেল, নিজের বাইক আনলো। নিশান উঠে বসতেই সিমি দ্রুত বলল, আমি বাইকে যাব না। নিশান ভুরু কুচকে বলল, কেন? সিমি কাঁদো কাঁদো কণ্ঠে বলল, যেই কয়বার আপনার বাইকে উঠেছি আপনি সামনে বসিয়েছেন, জানেন জীবনের রিস্ক নিয়ে আপনার সাথে ওইভাবে থাকতাম ঝুলে, আর পারবো না ওইভাবে, বেবি ব্যথা পাবে, আমার কষ্ট হবে। সিমির পুরো কথা শুনে নিশান রাগে চোখে তাকিয়ে বলল, ইডিয়েট, তোর আমাকে দেখে কি গাধা মনে হয়? নিশানের এমন প্রশ্ন শুনে সিমি মনে মনে বলল, গাধা না, বিদেশ ফেরত কুত্তা, বিদেশি কুত্তা লাগে। কিন্তু মুখে বলল, না না, আপনি গাধা হবেন কেন? গাধার তো 4টা পা থাকে, কিন্তু আপনার তো 2টা পা। গাধারা ঘাসলতা খায়, আপনি তো রুটি খান। গাধারা জিনিস বয়ে বেড়ায়, আপনি তো জিনিস অন্যকে দিয়ে বয়ে আনেন। গাধারা তো। সিমির বাকি কথা শেষ করতে না দিয়ে নিশান ধমক দিয়ে বলল, চুপচাপ পেছনে উঠে বস। সিমি মুখ চেপে হাসলো, দ্রুত উঠে বসলো, নিশানের পেট জড়িয়ে ধরে বসে থাকলো। নিশান বাইক স্টার্ট দিল, মিডিয়ামভাবে বাইক চালাতে লাগলো। সিমি নিশানের ঘাড়ে মাথা রাখলো। নিশান প্রশ্ন করলো, সমস্যা হচ্ছে কোনো? আমি কি আরো আস্তে চালাবো? এইভাবে চালান, খুব ভালো লাগছে, তাই মাথা এলিয়ে দিলাম। তারপরে আর কোনো কথা হলো না দুজনের মধ্যে। তাদের গাড়ি থামলো একটা পার্কের সামনে। সিমি নামলো, নিশানও নামলো। নিশান বাইকের চাবি প্যান্টের পকেটে রেখে সিমির হাত ধরে পার্কের ভেতরে ঢুকতেই সিমি প্রশ্ন করলো, পার্কে কি আমরা ঘুরতে এসেছি? দেখতেই তো পারছিস, আবার প্রশ্ন করছিস কেন? সিমি কিছুই বলল না। এদিক ওদিক চোখ ঘুরিয়ে দেখতে লাগলো পার্কের পরিবেশ। সব জায়গায় কাপল আর কাপল হাত ধরে হাঁটছে। কেউ কোলে মাথা দিয়ে শুয়ে আছে, আবার কেউ ঝোপের পেছনে পার্সোনাল প্রেম করছে। সিমি এইগুলো দেখে নিশানকে বলল, পার্কের কি অবস্থা? আচ্ছা, আপনিও কি আমার সাথে এমন করবেন বলে নিয়ে এসেছেন? নিশান ধমক দিয়ে বলল, ইস্যু আর একটা বাজে কথা মুখ দিয়ে বের করে দেখ, তাহলে মুখ সুই সুতা দিয়ে সেলাই করে দেব। সিমি আর কিছু বলল না, চুপ হয়ে গেল। নিশান সিমিকে বলল, কিছু খাবি? সিমি কথা বলল না। নিশান তার দিকে ভুরু কুচকে তাকিয়ে বলল, কি হলো? কথা কানে যায়নি? আমি কিছু জিজ্ঞেস করেছি। সিমি মুখ ভার করে বলল, আপনি তো কথা বলতে বারণ করলেন। তোর মাথায় কি একটুও বুদ্ধি নেই? কি খাবি বল। সিমি আশপাশে চোখ বুলালো, দৃষ্টি ঠেকলো ঝালমুড়ির দোকানে। সে বলে উঠল, ঝালমুড়ি খাবো, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। দিতে হবে না আপনার কিনে, আপনিই খান। দিন দিন তোর রাগের ডিমান্ড বেড়ে যাচ্ছে। ভালোই হচ্ছে, আমি বাসায় যাব। বেয়াদব মেয়ে, চুপ কর, আমার সাথে চল, আমি কিনে দিচ্ছি। সিমি হাসলো। নিশান সিমিকে নিয়ে ঝালমুড়ির দোকানের কাছে গেল। সিমিকে ঝালমুড়ি কিনে দিয়ে ওর হাত ধরে একটা নির্জন জায়গায় গেল। সেখানে একটা বেঞ্চের উপর সিমিকে বসালো, পাশে সেও বসলো। সিমি মাস্ক খুলে ফেললো, ঝালমুড়ি মুখে নিয়ে একটু একটু করে খেতে লাগলো। একটু তুলে নিশানের দিকে এগিয়ে দিয়ে বলল, এই নেন, আপনিও একটু খান। নিশান ফোনে স্ক্রল করতে করতে বলল, আমি এসব খাই না, তুই খা, তবে সাবধান, যদি পেটে ব্যথা করে তাহলে যে কি করব আমি নিজেও জানি না। সিমি খেতে খেতে বলল, করবে না, করবে না, উফ কি সুন্দর যে খেতে।
মিস্টার খান, আমরা কি এই ডিলটা পাবো? বিজনেস পার্টনারের কথা শুনে শারজিদ খান নীল গম্ভীর কণ্ঠে বলে উঠল, আপনার কাজকর্ম আমার পছন্দ হয়েছে, সাথে আরও একজন আছে, তাদের কাজকর্মও ভালো লেগেছে। এখন দুইজনের কাজকর্ম নিয়ে আমি একটু ভেবে দেখব, তারপর ডিটেলস সম্পূর্ণ ভিডিও কলে বলে দেব। বিজনেস পার্টনাররা উঠে দাঁড়ালো, নীলের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, ধন্যবাদ মিস্টার খান। যদি কিছু মনে না করেন তাহলে আজকের ডিনারটা আমরা একসাথে করতে পারি আমার তরফ থেকে? প্লিজ না করবেন না। নীল উঠে দাঁড়ালো, হ্যান্ডশেক করে বলল, সরি, কারণ আজ রাতেই আমার ফ্লাইট 10টার সময়, তার আগে আমার এয়ারপোর্টে ঢুকে যেতে হবে। আপনাদের দুজনের সাথে মিটিং করব বলেই এসেছি, ইনশাল্লাহ পরের বার কোনো এক সময় করব। আবারও ধন্যবাদ মিস্টার খান, আপনার যাত্রা শুভ হোক। আমি তাহলে যাই এবার। নীল মাথা নেড়ে হ্যাঁ বলল। আপনিও সাবধানে যাবেন বলেই লোকটা চলে গেল। নীল আকাশের পানে তাকিয়ে 2-3 বার বড় বড় নিঃশ্বাস নিল। নীলের পার্সোনাল বডিগার্ড এসে বলল, এখন কোথায় যাবেন ভাই? পার্কটা সুন্দর মনোরম, একটু ঘোরাঘুরি করি তারপর হোটেলে যাব। বডিগার্ড মাথা নাড়ল। ফোন হাতে নিয়ে হাঁটা শুরু করলো নীল। তার সাথে বডিগার্ডও যাচ্ছে। কিছু দূর আসতেই হুট করে নীলের পা থেমে গেল, আর এগোলো না তার পা। বডিগার্ড জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাই, দাঁড়ালেন কেন? যাবেন না? নীলের কোনো সাড়া শব্দ নেই, দৃষ্টি তার সামনের দিকে, চোখের পাতা পড়ছে না। গার্ড নীলের দৃষ্টি অনুসরণ করে তাকালো, তার চোখও আটকে গেল একটা বেঞ্চে বসে থাকা দুজনকে দেখে। একজন এইটা সেটা বলছে আর ঝালমুড়ি খাচ্ছে, আর একজন হু হা করছে আর ফোনে স্ক্রল করছে। তারা দুজন আর কেউ নয়, সিমি আর নিশান। গার্ড এটা দেখে নীলের হাত ধরে বলল, ভাই আপনি ঠিক আছেন তো? নীল হুঁশে ফিরল, তাকিয়ে রইল মুগ্ধ চাহনিতে। তার শ্যামা পাখির দিকে মুচকি হাসি হেসে বলল, আসলে এইভাবে যে তার দেখা আমি পাবো একদম বুঝিনি। আপনি ঠিক আছেন ভাই? নীল লম্বা একটা শ্বাস নিয়ে বলল। শ্যামা পাখিকে দেখে শারজিদ খান নীল জীবন্ত প্রকৃতি হয়ে গিয়েছে। এমনভাবে বলবেন না ভাই, আমি জানি আপনার ভীষণ কষ্ট হচ্ছে। প্রতি রাতে আপনি ভাবির জন্য কান্না করেন, সে কি আর্তনাদ আপনার। আমি সব জানি আপনার কষ্ট হয়, এইভাবে কষ্ট পান না ভাই। আল্লাহ আপনার জন্য আরো ভালো মেয়ে রেখেছে, আপনি কাউকে জীবনসঙ্গী হিসেবে পাবেন, দেখবেন। নীল এবার গার্ডের দিকে তাকিয়ে বলল, পৃথিবীটা গোল, এই গোলের মধ্যে আমার সাথে অনেক নারীর দেখা হবে। হ্যাঁ, শ্যামা পাখির থেকেও ভালো কাউকে পেতে পারি, আমি এর থেকেও ভালো ডিজার্ভ করি, কিন্তু ঘুরে ফিরে একটা কথা সবাইকে পেলেও আমি তো আর আমার শ্যামা পাখিকে পাবো না, তাই না? গোলাকার দুনিয়া ঘুরতে ঘুরতে আবারও যে তার সাথে দেখা হবে, তখন এই কষ্ট কিভাবে লুকাবেন ভাই? এই শারজিদ খান নীল হলো জীবন্ত লাশ, তবে এই জীবন্ত লাশের সাথে তার শ্যামা পাখির যেই কয়বার দেখা হবে, সে সেই কয়বার লাশ থেকে জীবন্ত প্রকৃতিতে পরিণত হবে। এটাকে কষ্ট বলো না। দেখো আমার শ্যামা পাখি কত খুশি, কত সুন্দর হাসছে, ওর খুশিতেই তো আমার খুশি। আপনার যেটা ভালো মনে হয়। তুই যা, আমি আমার শ্যামা পাখিকে একটু দেখে পরে যাচ্ছি। গার্ড মাথা নেড়ে চলে গেল। নীল তাকিয়ে আছে তার শ্যামার দিকে, আবার মুচকি মুচকি হাসছে। কি সুন্দর দেখাচ্ছে তার শ্যামাকে, আরো বোরকা পড়েছে, মাশাআল্লাহ। বের হয়ে আসছিল তার মুখ থেকে, সাথে আরো কিছু অজানা কথা। আমি তো আমার এই শ্যামা পাখিকেই দেখতে চেয়েছিলাম, যে সব সময় হাসবে, চোখের কোণে এক ফোঁটাও পানি থাকবে না। আমার মনের ইচ্ছা আল্লাহ পূরণ করেছে, লাখো লাখো শুক্রিয়া। জানো শ্যামা, আমি না কল্পনা করতে পারিনি তোমাকে এইভাবে হুট করে দেখে ফেলবো। ভেবেছিলাম আর হয়তো আমাদের দেখা হবে না, কিন্তু হয়ে গেল। এমন সুন্দর মুহূর্ত আমি আজীবন মনে রাখবো। আচ্ছা, আমি তোমার স্মৃতিতে আছি তো? তুমি কি আমাকে মনে রেখেছো? আমাকে মিস করো? ধুর, কী সব বলছি আমি। তুমি কেন আমাকে মনে করবে? যাই হোক, খুশি থাকো। তোমার এই চঞ্চলতা, তোমার এই মিষ্টতা আমার ভীষণ পছন্দ। তুমি সব সময় যেন এইভাবে হাসি খুশি থাকো। আমি না হয় গোপনে গোপনে তোমাকে এক ঝলক দেখে যাব। থামলো সে, গলা শুকিয়ে এসেছে, চোখের কোণে পানি ভিড় করেছে, তবুও মুখে লেগে আছে চমৎকার হাসি। হুট করে 2-3 লাইন গানের কলি গেয়ে উঠল সে। দূর হতে আমি তারে সাধিব,
গোপন বিরহ ডোরে বাঁধিব, দূর হতে আমি তারে সাধিব। গোপন বিরহ ডোরে বাঁধিব, বাঁধন বিহীন সে যে বাঁধন অকারণ, মায়া বন বিহারিণী। নীলের চোখ লাল টুকটুক করছে, কান্নাগুলো গলায় দলা পাকানো। সে আর দাঁড়ালো না, চলে গেল সেই জায়গা ছেড়ে। নিজের গাড়িতে উঠে বসলো, সিটে হেলান দিয়ে তার গার্ডকে বলল গাড়ি চালাতে। সিমি খাওয়া শেষ হতেই নিশান সিমিকে নিয়ে উঠে দাঁড়ালো। সিমির হাত ধরে নিয়ে যেতে লাগলে সিমি বলল, আবার কোথায় যাব? সন্ধ্যা হয়ে আসছে, বাড়িতে যাব। সিমি কিছু বলল না। নিশানের হাত জড়িয়ে ধরে তারা পার্ক থেকে বের হয়ে আসলো। আমি চকলেট খাবো। নিশান রাস্তার ওপাশে তাকালো, দেখলো চকলেটের দোকান। সিমির মাথায় হাত বুলিয়ে বলল, চুপ করে বাইকে হেলাম দিয়ে দাঁড়িয়ে থাক, আমি দ্রুত চকলেট কিনে আনছি। সিমি মাথা নাড়ল। নিশান এগিয়ে গেল। সিমি ফোন বের করে স্ক্রল করতে লাগলো। ঠিক সেই সময় একটা বিকট আওয়াজ হলো। সিমি কেঁপে উঠে সামনে তাকাতেই দেখলো বড় একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়ে একটা ছেলে পড়ে আছে। সেই ছেলের রক্তে পুরো রাস্তা ভিজে যাচ্ছে। এটা দেখে সিমির হাত থেকে ফোন পড়ে গেল। একটু গিয়ে আশেপাশে তাকালো, নিশানকে কোথাও দেখতে পেল না। মনের ভেতর ভয় চাপলো। কার রক্তে রাস্তা লাল হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে, বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে মানুষের ভিড় করলো। সিমির মাথা ঘুরছে, মাথা জোরে চেপে ধরলো, শ্বাস নিতে পারছে না। জোরে চিৎকার দিয়ে উঠল, নিশান আপনি কই? সিমি পড়ে যেতে নিলেই কারো শক্তপোক্ত হাতের বাঁধনে আটকা পড়ে। সিমি এখনো নিজেকে ঠিক করতে পারছে না। ছেলেটা সিমির মাথা বুকের সাথে চেপে ধরে বলল, রিল্যাক্স ইস্যু, আমি ঠিক আছি, তোর সাথে আছি, শান্ত হ, আমার কিচ্ছু হয়নি, আমি তোর সামনে দাঁড়িয়ে আছি, আমাকে অনুভব কর, এই দেখ আমার হার্টবিট এখনো তোর নাম জপে যাচ্ছে প্রতিটা সেকেন্ডে। নিশানের কথা সিমির কানে যেতেই মুখ উঁচিয়ে নিশানের পানে তাকালো। নিশানকে সুস্থ দেখে তার প্রাণটা যেন ফিরে আসলো। নিশানের হাত ধরে মুখ লুকিয়ে কান্না করতে লাগলো। সারা মুখে ছোট ছোট চুমু দিয়ে গলায় মুখ গুজে কান্না করতে করতে বলল, বিশ্বাস করুন, আমার দম বন্ধ হয়ে আসছিল, আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম, একটুর জন্য মনে হচ্ছিল আপনাকে আমি হারিয়ে ফেলেছি। নিশান সিমির মাথায় হাত বুলিয়ে বলল, শান্ত হতই, এই নিশান ইস্যুকে ছেড়ে কোথাও যাবে না, একদম ভয় পাবি না। বলেই সিমিকে ছাড়িয়ে দাঁড় করালো। তার হাতে পানির বোতল, মুখ খুলে সিমিকে খেতে বলল। সিমি ঢকঢক করে পানি খেয়ে নিল। নিশান গাড়িতে উঠে বসলো, সিমিও উঠল। নিশানকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। নিশান কিছুই বলল না। আমি এখনো আছি ইস্যু, তোর সাথে রিল্যাক্স, ওইসব কিছু হয়নি, তুই যা দেখেছিস সব স্বপ্ন। সিমি মাথা নাড়ালো, চোখ খুলে এদিক ওদিক তাকিয়ে পরিবেশ উপভোগ করতে লাগলো। মাগরিবের আজান দিতেই নিশানের বাইক থামলো চৌধুরী ম্যানশনের সামনে। সিমি নামলো বাইক থেকে, সিমের কাছে আসলো, সিমির হাত ধরে তাকে বাড়ির ভেতরে নিয়ে গেল নিশান। উপরে না নিয়ে নিচে সালাউদ্দিনের রুমে সিমিকে নিয়ে ঢুকলো। ড্রয়িং রুমে সবাই বসেছিল, ওদের দেখলো, তবে কেউ কিছু বলল না। নিশান সিমির হিজাব আর বোরকা খুলে দিল, ওয়াশরুমে নিয়ে গিয়ে পানি দিল মুখে। এরপর রুমে এনে আলমারি থেকে রোজিনার একটা ওড়না বের করে সিমির মাথা সহ বুক ঢেকে দিল। আবার বাইরে আনলো, সিমির উদ্দেশ্যে বলল, সবার সাথে বসে গল্প কর, ভালো লাগবে, বলে যাও সব, আমি আছি তোর সাথে, আজীবন থাকবো। সিমি মাথা নাড়ল। নিশান তাকে সোফায় বসিয়ে দিল সবার সাথে। বাড়ির কর্তারা বেরিয়ে গিয়েছে নামাজের উদ্দেশ্যে, গিন্নিরাও সবাই গিয়েছে। এখানে শুধু বসে আছে সামিয়া, যারা, রাত্রি, পিহুমিহু, তাস, তিহান, জিহান, মানে সব ছোট সদস্যরা। নিশান সিমিকে বসিয়ে তার মুখের দুই পাশে হাত দিয়ে কপালে একটা চুমু দিয়ে বলল, আমি উপরে বেডরুমে যাচ্ছি, জরুরি কাজ আছে, তুই সবার সাথে বসে গল্প কর। বলেই নিশান ছেড়ে দিল সিমির মুখ। জিহান নিশানের উদ্দেশ্যে বলল, এইখানে অনেক মানুষ আছে, বউকে আদর করতে চাইলে রুমে নিয়ে যেয়ে করো ভাই। নিশান রাগে চোখে জিহানের দিকে তাকালো। জিহান পাত্তা দিল না। সবাই হাসলো, সিমিও হাসলো। নিশান জারার দিকে তাকিয়ে বলল, ঈশ্বর মুড অফ, ওর মুডটা ভালো কর তোরা। তুমি একদম চিন্তা করো না ভাইয়া, ভাবির মুড আমরা এক্ষুনি ঠিক করে দিচ্ছি 2 সেকেন্ডের ভেতর।
নিশান কিছু না বলে নিজের রুমে গেল। জিহানও পিছু পিছু চলে গেল।